হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথমেটিক্যাল দুনিয়া। আজকে আমরা একটা নতুন কনসেপ্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই কনসেপ্টটার নাম হচ্ছে তোমার ডিভিজিবিলিটি রুলস। ঠিক আছে, আমরা 2 থেকে 20 অবধি যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলোর ডিভিজিবিলিটি রুল কি কি আছে সেই সমস্ত জিনিসপত্র নিয়ে আজকে আমাদের এই ক্লাসটা শুরু হবে। ঠিক আছে, আচ্ছা, তো শুরু করা যাক। আমরা প্রথমে 2 দিয়ে স্টার্ট করব। আমাদের প্রথম সংখ্যা হচ্ছে 2। ঠিক আছে, 2 এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে, আচ্ছা, এই ডিভিজিবিলিটি রুলগুলো বলার আগে আমি এটা বলে দিই যে ডিভিজিবিলিটি রুল হচ্ছে সেই জিনিসটা যেটার দ্বারা অনেক বড় বড় সংখ্যাকে কোনো একটা নাম্বারের দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা সেটা ইজিলি দেখা যায়। ঠিক আছে, মানে কোনো একটা বড় সংখ্যা দিয়ে দিয়েছে, সেই বড় সংখ্যাটাকে বা এরকম প্রশ্ন করেছে কোথাও যে এই বড় সংখ্যাটা কোনো একটা পার্টিকুলার কোনো একটা সংখ্যা দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা সেটা চেক করে বলতে হবে। ঠিক আছে, তো আমরা ন্যাচারালি কি করি, আমরা ন্যাচারালি ওটাকে ডিভাইড করে দেখি যে নিচে রিমাইন্ডারটা 0 আসছে কিনা, মানে পারফেক্টলি ডিভিজিবল হচ্ছে কিনা, তারপর আমরা বলতে পারি যে ওটা ডিভিজিবল হবে। কিন্তু এই ডিভিজিবিলিটি রুলের মাধ্যমে আমরা খুব ইজিলি, খুব শর্টলি আমরা বলতে পারবো যে ওই বড় সংখ্যাটা ওই পার্টিকুলারলি ছোট সংখ্যা দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, আচ্ছা, প্রথমে আমরা 2 এর ডিভিজিবিলিটি রুলটা শিখবো। দেখো, 2 2 এর ডিভিজিবিলিটি রুল 2 এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে, যদি যদি এরকম কোনো সংখ্যা থাকে যে সংখ্যাটার ইউনিট প্লেসে যে ডিজিটটা আছে সেই ডিজিটটা যদি 2 দ্বারা ডিভিজিবল হয় তাহলেই আমরা বলবো যে গোটা ডিজিটটাই 2 দ্বারা ডিভিজিবল হবে। এক্সাম্পল, যদি আমরা বলি 138, ঠিক আছে, তাহলে 138 হচ্ছে একটা সংখ্যা এবং এই সংখ্যাটার ইউনিট প্লেসে কোন ডিজিটটা বসে আছে? 8। ঠিক আছে, তো আমি এবার দেখবো যে 8টা 2 দ্বারা ডিভিজিবল কিনা। আমরা জানি যে 8টা 2 দ্বারা ডিভিজিবল হয়, তাই আমরা বলে দিতে পারি এই গোটা সংখ্যাটা 2 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, তাহলে 2 এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে যে কোনো সংখ্যার যদি ইউনিট প্লেসে যে ডিজিটটা আছে সেই ডিজিটটা যদি 2 দ্বারা ডিভিজিবল হয় তাহলেই আমরা বলবো যে সেই সংখ্যাটা তোমার পুরো পুরো গোটা সংখ্যাটা 2 দিয়ে ডিভিজিবল হবে। ঠিক আছে, আচ্ছা, এইটাকে যদি ডিভিজিবিলিটি রুলটা লিখতে হয় তাহলে বলবো যে every number whose unit digit is divisible by 2, then the whole number is divisible by 2। ঠিক আছে, এটা হচ্ছে 2 এর ডিভিজিবিলিটি রুল। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসছে আমাদের দ্বিতীয় সংখ্যা, সেটা হচ্ছে 3। আমরা এরপরে দেখব 3 এর ডিভিজিবিলিটি রুল কি। ঠিক আছে, আচ্ছা, তো আমাদেরকে যদি কোনো সংখ্যা দেয়, ঠিক আছে, আমাদেরকে ধরো কোনো নাম্বার দিল, যেমন হচ্ছে 1 2 6, এবং বলছে যে এই 1 2 6টাকে 3 দিয়ে ডিভিজিবল হবে, তাহলে 3 দিয়ে ডিভিজিবল হবে কিনা সেটা চেক করার জন্য আমাদেরকে করতে হবে এই ডিজিটগুলোকে সব যোগ করে দেবো। ঠিক আছে, এই ডিজিটগুলোকে যোগ করে দিয়ে আমরা যেটা পাবো, আমরা দেখবো যে এই ডিজিটটা 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা। ঠিক আছে, যদি 3 দ্বারা ডিভিজিবল হয় তাহলে আমরা বলবো যে এই গোটা ডিজিটটা 3 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, মানে 3 এর ডিভিজিবিলিটি রুল বলছে যে ইফ সাম অফ ডিজিট
of a number is divisible by 3, then then that number is divisible by 3। ঠিক আছে, যেমন আমি এক্সাম্পল দিলাম 126। এই 126 এ আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এই ডিজিটগুলোকে যোগ করে দেবো। 1 + 2 + 6 এই ডিজিটগুলোকে যোগ করে যেটা পাচ্ছি সেই সংখ্যাটাকে দেখব যে ওই সংখ্যাটা 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে কিনা। যদি 3 দিয়ে ডিভিজিবল হয় তাহলে আমি বলতে পারি যে এই 126টা 3 দ্বারা ডিভিজিবল। এটাই 3 এর ডিভিজিবিলিটি রুল বলছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসছে আমাদের 4। দেখো 4 কে আমরা 2 স্কয়ার লিখতে পারি। ঠিক আছে, 4 কে আমরা 2 স্কয়ার লিখতে পারি। ঠিক আছে, একটা কথা সব বলে রাখি, সেটা হচ্ছে 2 4 8 16 ডট ডট দিয়ে এইগুলোর ডিভিজিবিলিটি রুলের মধ্যে অনেক কমন আছে। কি কি কমন আছে? যেমন আমরা 2 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 1, 4 কে লিখতে পারি 2 স্কয়ার, 8 কে লিখতে পারি 2 কিউব, আর 16 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। কমন হচ্ছে এইটাই যে আমরা যদি কোনো সংখ্যা নিই, যেমন 1 2 4 6 8 এরকম যে কোনো একটা সংখ্যা নিয়ে নিলাম। ঠিক আছে, তো আমরা যখন চেক করব 2 এর ডিভিজিবিলিটি রুল, তখন আমরা দেখব যে লাস্ট ইউনিট প্লেসে যে ডিজিটটা আছে ওই ইউনিট প্লেসে যে ডিজিটটা 2 দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা। ঠিক আছে, আচ্ছা এবার যখন আমরা 4 এর ডিভিজিবিলিটি রুল চেক করব তখন আমরা দেখব যে লাস্ট 2 ডিজিট, ঠিক আছে, লাস্ট 2 ডিজিট 4 দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা। যদি লাস্ট দুটো ডিজিট 4 দ্বারা ডিভিজিবল হয় তাহলে গোটা সংখ্যাটা 4 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, এখানে আমরা দেখি লাস্ট 2 ডিজিট 4 দ্বারা ডিভিজিবল হবে কিনা। এখানে দেখা যাচ্ছে যে 68 ইজ ডিভিজিবল বাই 4, তাই জন্য আমরা বলতে পারি যে পুরো গোটা ডিজিটটা 4 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, সিমিলারলি এখানে 8, ঠিক আছে, 8 এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে লাস্ট 3টে ডিজিট 8 দ্বারা যদি ডিভিজিবল হয় তাহলে গোটা ডিজিটটাই কিন্তু 8 দ্বারা ডিভিজিবল হবে। সিমিলারলি 16 এর ক্ষেত্রেও আমরা বলতে পারি যদি লাস্ট 4টে ডিজিট মানে হচ্ছে 2 4 6 8 এইটা 4টে ডিজিট যদি 16 দ্বারা ডিভিজিবল হয়, কোন একটা বড় সংখ্যার যদি লাস্ট 4টে ডিজিট যদি 16 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে আমরা বলতে পারি যে সেই সংখ্যাটা, সেই গোটা সংখ্যাটা কিন্তু 16 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, এই হচ্ছে সিমিলারিটি। ঠিক আছে, 2 4 8 16। ঠিক আছে, এই রকম আমরা যত 2 এর পাওয়ার নিতে থাকবো, 2 এর পাওয়ার মানে এরপরে 2 টু দি পাওয়ার 5 আছে যেটা কিনা 32, এরপরে 2 টু দি পাওয়ার 6 আছে যেটা 64, এরকম করে করে যত চলবে আপ টু 2 টু দি পাওয়ার n অবধি। ঠিক আছে, 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে যা খুশি, n মানে হচ্ছে যে কোনো পাওয়ার। ঠিক আছে, n এর ভ্যালু যা খুশি হতে পারে। তাহলে এই 2 টু দি পাওয়ার n এর ডিভিজিবিলিটি রুল কি হবে? লাস্ট n ডিজিট ডিভিজিবল বাই 2 টু দি পাওয়ার n হলেই পুরো গোটা সংখ্যাটা 2 টু দি পাওয়ার n দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, যাই হোক আমরা এখানে 4 নিয়ে আলোচনা করব এবার। ঠিক আছে, তা যেটা বলার সেটা হচ্ছে 4 এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে যদি কোনো বড় সংখ্যার লাস্ট দুটো ডিজিট যদি 4 দ্বারা ডিভিজিবল হয় তাহলে পুরো গোটা সংখ্যাটাই আমাদের ডিভিজিবল হবে 4 দ্বারা। ঠিক আছে, যেমন এখানে এই বড় সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি যে 68 ইজ ডিভিজিবল বাই 4, তাই আমরা বলতে পারি যে 1 2 4 6 8 এই গোটা সংখ্যাটাই কিন্তু 4 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা দেখব 5 এর ডিভিজিবিলিটি রুল।
4 নম্বর সংখ্যা আমাদের 5। ঠিক আছে, 5 এর ডিভিজিবিলিটি রুল খুব সহজ। ইফ এ নাম্বার ends with 5 and 0, then it is divisible by 5। ঠিক আছে, যেমন এক্সাম্পল হচ্ছে 125। আমরা আমরা 5 এর ডিভিজিবিলিটি রুল চেক করার সময় আমি শুধু চেক করব যে সংখ্যাটা শেষে 5 আছে কিনা। যদি সংখ্যাটা শেষে 5 থাকে অথবা 0 থাকে, যেমন হচ্ছে আমি যদি বলি 1 2 6 7 8 5 7 9 0, সে যত বড়ই সংখ্যা হোক না কেন, আমি শুধু চেক করব যে আমাদের লাস্ট ডিজিটটা 5 আছে কিনা অথবা 0 আছে কিনা। ঠিক আছে, যদি আমাদের লাস্ট ডিজিটটা 0 থাকে তাহলেও 5 দ্বারা ডিভিজিবল হবে, আর যদি আমাদের লাস্ট ডিজিটটা 5 থাকে তাহলেও কিন্তু 5 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, মোট কথা ইউনিট প্লেসে যে ডিজিটটা আছে সেই ডিজিটটাকে 0 হতে হবে অথবা 5 হতে হবে, তাহলেই আমরা বলতে পারি যে গোটা ডিজিটটা, গোটা নাম্বারটা 5 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 5 এর ডিভিজিবিলিটি রুল। আচ্ছা, এরপরে আসছে 6 এর ডিভিজিবিলিটি রুল কি? একটা সংখ্যা তখনই 6 দ্বারা ডিভিজিবল হবে যদি ওই সংখ্যাটা 3 অথবা এবং 2 দ্বারা ডিভিজিবল হয়। এক্সাম্পল হচ্ছে আমি যদি বলি এখন 126 3, এই যে সংখ্যাটা আমি লিখলাম, এই সংখ্যাটা আমরা দেখবো এখন যে আমি এক্ষুনি বললাম কি যে 6 এর ডিভিজিবিলিটি রুল চেক করার জন্য আমাদেরকে দুটো জিনিস দেখতে হবে। একটা হচ্ছে ওই সংখ্যাটা 2 দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা এবং 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা। The number is divisible by both 3 and 2, then it is divisible by 6। এখন যদি আমি এই নিচের সংখ্যাটার দিকে তাকাই, তাহলে নিচের সংখ্যাটার দিকে তাকালে আমি প্রথম চেক করব 3 এর ডিভিজিবিলিটি রুল। 3 6 9, 3 ডিভিজিবিলিটি রুল চেক করার জন্য আমাকে কি করতে হবে না, ডিজিটগুলোকে যোগ করে দিতে হবে। 3 plus 6 9, 9 plus 2 11, 11 plus 1 12, 12 is divisible by 3, so আমি বলতে পারি অনায়াসেই যে বড় সংখ্যাটা কিন্তু 3 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, কিন্তু এই বড় সংখ্যাটা কিন্তু 2 দ্বারা ডিভিজিবল হবে না, কারণ শেষ সংখ্যাটা কিন্তু 2 দ্বারা ডিভিজিবল নয়। তাই আমি বলতে পারি যে বড় সংখ্যাটা 2 দ্বারা ডিভিজিবল হবে না, তাই এইটা কিন্তু 6 দ্বারা ডিভিজিবল হবে না। আচ্ছা, কিন্তু এই জায়গায় আমি যদি আমি যদি 6 রাখি, ঠিক আছে, যদি আমি এই লাস্টে 6 থাকে তাহলে এই 3টা কি হয়ে যাবে, 3টা 6 হয়ে যাবে। ঠিক আছে, আর এবং এদের ডিজিটের সামটা হবে 15, 15 ইজ ডিভিজিবল বাই 3। ঠিক আছে, আবার এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট ডিজিটটা 2 দ্বারা ডিভিজিবল, তাই তো, তাই আমি বলতে পারবো এখন এই 1 2 6 6 এই গোটা ডিজিটটা কিন্তু 6 দ্বারা ডিভিজিবল। তাহলে 6 দ্বারা ডিভিজিবল হওয়ার দুটো জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে যে সংখ্যাটা 2 দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা এবং সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা। এই দুটো জিনিস যদি আমি চেক করতে পারি তাহলে আমি বলবো, মানে এই দুটো জিনিস যদি হয়, মানে একটা সংখ্যা যদি 2 দ্বারা এবং 3 দ্বারা দুটো দ্বারাই ডিভিজিবল হয়, তাহলে আমি বলতে পারি যে ওই সংখ্যাটা কিন্তু 6 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা দেখব আমাদের 6 নম্বর সংখ্যা, সেটা হচ্ছে 7। ঠিক আছে, আচ্ছা, 7 এর ডিভিজিবিলিটি রুলটা একটু অন্য ধরনের। ঠিক আছে, 7 এর ডিভিজিবিলিটি রুলটা একটু আলাদা টাইপের। দেখো
সাপোজ 7-এর ডিভিজিবিলিটি রুলটা দেখানোর জন্য আমি আগেই কিছু একটা এক্সাম্পল নিয়ে নিই, ঠিক আছে। সাপোজ আমি 574 এই সংখ্যাটাকে নিলাম, ঠিক আছে। এটা যে কোনো একটা সংখ্যা, আমি জাস্ট চেক করবো যে ডিভিজিবিলিটি রুল মানে এটা 7 দ্বারা ডিভিজিবল হবে কি হবে না, এটা জাস্ট চেক করবো, ঠিক আছে। তাহলে প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে ইউনিট প্লেসে কি ডিজিট আছে। ইউনিট প্লেসে আছে আমাদের 4, ঠিক আছে। এই 4 এর সাথে আমি 2 দ্বারা গুণ করব, ঠিক আছে। গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে 8, ঠিক আছে। এরপর 4টাকে বাদ দিয়ে বাকি যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 57 থেকে আমি 8 বাদ দিয়ে দেবো, ঠিক আছে। বাদ দিয়ে আমি দেখব যে আমাদের আছে 49, ঠিক আছে। এইখানে 49 তো আমরা জানি যে 7 দ্বারা ডিভিজিবল, তাই এই সংখ্যাটা কিন্তু 7 দ্বারা ডিভিজিবল হবে, ঠিক আছে। তাহলে এখানে যেটা করছি সেটা হচ্ছে 7-এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে multiply the unit digit by 2 and subtract it from the remaining number, ঠিক আছে। মানে আমরা প্রথমে দেখব যে ইউনিট ডিজিটটাকে কি আছে সেটাকে 2 দিয়ে গুণ করে দেবো, গুণ করে যেটা হবে সেই সংখ্যাটাকে আমার রিমেনিং যে ডিজিটটা আছে মানে 57, এই 57 থেকে সেটাকে বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে আমরা যেটা পাবো সেইটা যদি 7 দ্বারা ডিভিজিবল হয় তাহলেই বলবো গোটা সংখ্যাটাই 7 দ্বারা ডিভিজিবল, ঠিক আছে। আচ্ছা, এইটারই আমি আরেকটা এক্সাম্পল দেবো। সাপোজ 3976 এই হচ্ছে একটা নাম্বার, যে কোনো একটা নাম্বার, ঠিক আছে। এবার আমরা দেখবো এর ডিভিজিবিলিটি রুল মানে 7 দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা। আচ্ছা, এখানে প্রথমেই দেখবো আমার ইউনিট ডিজিট কি আছে, 6 আছে। তাহলে 6 কে আমরা 2 দিয়ে গুণ করব, হলো কি 12। রিমেনিং নাম্বার কি আছে 397, আর 12 বসিয়ে বাদ দেব, ঠিক আছে। 5 হবে, 8 হবে, 3 হবে, ঠিক আছে। এইবার 385 হলো, এটাও তো বিশাল বড় সংখ্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা এই রুলটাকে মানে এইটাকে অবশ্যই আমি 7 দিয়ে ডিভাইড করে দেখতে পারি, কিন্তু অত খেটে লাভ নেই, ঠিক আছে। এই সংখ্যাটাকে আবার আমরা এই রুলটাই আবার অ্যাপ্লাই করব, কারণ যেহেতু খুব বড় সংখ্যা বেরিয়ে গেছে, ঠিক আছে। এইটাকে আরো ছোট করব, ছোট করে দেখব যে 7 দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা, ঠিক আছে। যদি কখনো আগের এক্সাম্পলটাতে ছোট সংখ্যা 49 চলে এসেছিল একবারে, তাই জন্য আমি আর দ্বিতীয়বার করে করতে হয়নি, ঠিক আছে। কিন্তু এই এক্সাম্পলটাতে হ্যাঁ খুবই বড় সংখ্যা চলে এসেছে। এবার এই বড় সংখ্যাটাকে দেখতে গেলে আমাকে 7 দিয়ে ডিভাইড করে দেখতে হবে। আমি বলতে চাইছি যে আমাদেরকে মানে ডিভিজিবিলিটি রুল মানে হচ্ছে সেই রুলটা মানে ডিভিজিবিলিটি রুল মানে হচ্ছে আমাদেরকে ডিভাইড করেই দেখতে হবে না, আমরা ডিভাইড না করেই আগে থেকে বলে দিতে পারবো যে ওই সংখ্যাটা 7 দ্বারা ডিভিজিবল মানে ওই পার্টিকুলার সংখ্যাটা দ্বারা ডিভিজিবল হবে কি হবে না। তাই ডিভাইড এখানে আমি করবোই না, ডিভাইড না করে আমাদেরকে বলতে হবে যে ওটা ডিভিজিবল হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। তাই এখানে আবার আমি এই সেম জিনিসটাই পারফর্ম করবো, আরেকবার করব। এখানে ইউনিট ডিজিট দেখবো 5 এর ইউনিট ডিজিটকে আমরা কি করব, টুয়াইস করে দেবো, মানে গুণ, হ্যাঁ 2 দিয়ে গুণ করবো, গুণ করে হলো 10। ওই 10টাকে রিমেনিং যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 38 থেকে বাদ দেবো, যেটা কিনা হবে 28। এবং আমরা জানি যে 28 ইজ ডিভিজিবল বাই 7, তাই আমি বলতে পারি যে এই বড় সংখ্যাটা 3976 ইজ ডিভিজিবল বাই 7, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা করব 8। আমি অলরেডি 8 সম্পর্কে আগেই বলেছি, ঠিক আছে, যে 8 কে আমরা কিন্তু এক্সপ্রেস করতে পারি 2 এর কিউব হিসেবে। এখানে এই সংখ্যাটার দিকে ধ্যান দিতে হবে, কিউব মানে কি, এই 2 এর কিউব, ঠিক আছে। তাই এই সংখ্যাটার দিকে ধ্যান দিতে হবে, ঠিক আছে। এই 3 সংখ্যাটার দিকে আমি যে কোনো একটা সংখ্যা নিয়ে নিলাম, আরবিট্রারি যে কোনো একটা সংখ্যা নিয়ে নিলাম, ঠিক আছে। এই যে কোনো একটা সংখ্যার ঠিক
এখানে যেহেতু 8কে আমরা 2 কিউব হিসেবে এক্সপ্রেস করছি, তাই লাস্ট 3টে ডিজিট দেখব যে 8 দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা। যদি লাস্ট 3টে ডিজিট 8 দ্বারা ডিভিজিবল হয়, ব্যাস তাহলেই বলে দেবো যে গোটা সংখ্যাটা 8 দ্বারা ডিভিজিবল। আমি একটু দেখে নিই লাস্ট 3টে ডিজিট 8 দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা। হচ্ছে, লাস্ট 3টে ডিজিট 8 দ্বারা ডিভিজিবল হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এখানে বলতে পারি যে গোটা ডিজিটটাই 8 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, আমাদের পরের সংখ্যা হচ্ছে 9। ঠিক আছে, 9 ডিভিজিবিলিটি রুল একদম 3 এর মতনই। 3তে যেমন আমরা ডিজিটগুলোকে সাম করে দিয়ে যেটা পাচ্ছি সেইটাকে দেখি যে 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা, ঠিক 9এরও ডিভিজিবিলিটি রুলটা কিন্তু 3 এর মতো। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল নেব প্রথমে। 108 এই সংখ্যাটা। ঠিক আছে, এই সংখ্যাটায় আমি দেখতে পাচ্ছি যে ডিজিট আছে 1, 0 আর 8। এই 3টে ডিজিটকে যোগ করলাম, যোগ করে আমরা পেলাম 9, তাই তো। এবার আমরা জানি যে 9 ইজ ডিভিজিবল বাই 9, তাই ইজিলি আমি বলতে পারি যে 108কে কিন্তু 9 দ্বারা ডিভিজিবল করা যায়। ঠিক আছে, আমি এখন খুবই ছোট সংখ্যা নিয়ে দেখলাম। এরকম ছোট সংখ্যা না দিয়ে যদি অনেক বড় সংখ্যা দিয়ে দেয়, ঠিক আছে, তাহলেও কিন্তু আমাদের জাস্ট করতে হবে কি, যে 9 ডিভিজিবিলিটি রুল চেক করার সময় আমাদের করতে হবে যে ডিজিটগুলোকে আমরা সাম করে দেবো, জাস্ট লাইক 3। যেমন 3 এ ডিভিজিবিলিটি রুল চেক করার সময় আমরা ডিজিটগুলোকে সাম করে দিতাম, সাম করে দিয়ে যেটা পেতাম সেটাকে 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা দেখতাম। এইখানে একইভাবে ওই ডিজিটগুলোকে আমরা সাম করে দেবো, সাম করে দিয়ে দেখব যে যেটা পাচ্ছি সেইটা 9 দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা। ওখানে দেখতাম আমরা 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা, এখানে দেখবো আমরা 9 দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা। যদি 9 দ্বারা ডিভিজিবল হয়ে যায়, ব্যাস তাহলেই আমরা বলতে পারি যে এই গোটা সংখ্যাটা কিন্তু 9 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, তাহলে 9 এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে if the sum of the digit of a number, if the sum of all the digits of a number is divisible by 9, then the whole number is divisible by 9. ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা দেখব আমাদের পরের সংখ্যা, সেটা হচ্ছে 10। ঠিক আছে, 10 এর ডিভিজিবিলিটি রুল চেক করা খুবই ইজি। আমাদের দেখবো যে লাস্টে 0 থাকতে হবে। যদি কোনো সংখ্যার শেষে 0 থাকে, আমি চোখ বন্ধ করে বলে দেবো যে সেটা 10 দ্বারা ডিভিজিবল হবে। ব্যাস, আমাকে কোনো কিছু করেও দেখতে হবে না। লাস্টে যদি 0 থাকে তাহলে সেটা অবভিয়াসলি 10 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। 2, 9, 8, 6, 7, 0, সে যত বড়ই সংখ্যা দিক না কেন, আমি যেই দেবো লাস্টে 0 আছে ওটা 10 দ্বারা ডিভিজিবল হবে। ব্যাস, আচ্ছা, এরপর আমরা দেখব আমাদের পরের সংখ্যা, সেটা হচ্ছে 11। ঠিক আছে, আচ্ছা, আমাদের পরের সংখ্যা 11। 11 ডিভিজিবিলিটি রুলটা একটু অন্য টাইপের। ঠিক আছে, আমরা 11 দ্বারা কোনো সংখ্যাকে ডিভাইড করা যাচ্ছে কি যাচ্ছে না সেটা দেখার জন্য আমাদের মানে এর রুলটা একটু আলাদা টাইপের। ঠিক আছে, আমাদেরকে দেখতে হবে প্রথমে, আমি যে কোনো একটা এক্সাম্পল নিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6 এরকম কিছু একটা আমি সংখ্যা নিয়ে নিলাম। ঠিক আছে, প্রথমে যেটা আমাদেরকে চেক করতে হবে সেটা হচ্ছে 11 এর ডিভিজিবিলিটি রুলটাকে লিখে দিচ্ছি, তারপর আমরা করছি। আমরা করব প্রথমে সাম অফ অড প্লেস ডিজিট মাইনাস সাম অফ ইভেন প্লেস ডিজিট। ঠিক আছে, আমরা করব প্রথমে সাম অফ অড প্লেস ডিজিট, আর তারপর করব আমরা সাম অফ ইভেন প্লেস ডিজিট, এবং এই দুটোকে আমরা সাবস্ট্রাক্ট করে দেবো। সাবস্ট্রাক্ট করে যে জিনিসটা পাবো, ঠিক আছে,
আমরা দেখবো যে জিনিসটা পাবো এখানে, সেই জিনিসটা 11 দ্বারা ডিভিজিবল হচ্ছে কি হচ্ছে না সেটা দেখলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, তা এইখানে একটু চেক করে দেখি। এইখানে আমাদের অড প্লেস ডিজিট কোন কোনগুলো আছে। এইটা হচ্ছে আমাদের অড প্লেস ডিজিট, প্রথমে বসে আছে। 1 তো অড, এইটা হচ্ছে আমাদের ইভেন, এইটা অড, এইটা ইভেন, এটা অড, কারণ এটা 3 নম্বর পজিশনে আছে, 3 নম্বর পজিশন তো অড পজিশন। ঠিক আছে, আর চারটা হচ্ছে আমাদের ইভেন পজিশন, তাহলে এটা ইভেন। 5টা হচ্ছে আমাদের অড পজিশন, তাহলে এটা অড। 6টা হচ্ছে আমাদের ইভেন পজিশন, তাই এটা ইভেন। তাহলে অড প্লেস ডিজিটগুলোকে আমি অ্যাড করব। অড প্লেস ডিজিট বলতে 1 3 আর 5, তাহলে অ্যাড করলে কি হবে 5 6 7 8 9, তাহলে অড প্লেস ডিজিট হয়ে গেল 9। আর ইভেন প্লেস ডিজিট কি কি হবে 6 4 আর 2, 6 আর 4 10, 10 আর 2 হচ্ছে আমাদের 12। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে এটা মানে নেগেটিভ। অ্যাকচুয়ালি একটা কাজ করব এখানে, মানে এটা বড় বেরিয়ে গেছে তো, তাই একটা কাজ করব, বড় থেকে ছোটটাকে বাদ দিই। ঠিক আছে, কনফিউশন কম হবে। ঠিক আছে, নেগেটিভ বেরোলেও কোনো সমস্যা নেই, আলটিমেটলি আমাদের এটা দেখতে হবে যে ওই সংখ্যাটা 11 দিয়ে ডিভিজিবল হচ্ছে কিনা। তো কনফিউশন কমানোর জন্য আমি বলবো যে বড় থেকে ছোটটা, কখনো কখনো এই সাম অফ অড প্লেস ডিজিটও বড় হতে পারে, আর কখনো কখনো সাম অফ ইভেন প্লেস ডিজিটও বড় হয়ে যেতে পারে। ঠিক আছে, সেটা আমাদেরকে দেখে শুনে করতে হবে। ঠিক আছে, মোট কথা যেটা বড় হবে সেটা থেকে ছোটটাকে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, এখানে যেমন 12টা বড়, মানে সাম অফ ইভেন প্লেস ডিজিট ওটা বড়, তাই জন্য আমরা আগে সাম অফ ইভেন প্লেস ডিজিটটাকে লিখছি, আর সাম অফ অড প্লেস ডিজিটটা যেহেতু ছোট তাই ওটাকে পরে লিখছি। ঠিক আছে, এইটা হবে হচ্ছে আমাদের 3। ঠিক আছে, আচ্ছা 3 কি 11 দ্বারা ডিভিজিবল? কখনোই না, তাহলে এই গোটা সংখ্যাটা কিন্তু 11 দ্বারা ডিভিজিবল নয়। ঠিক আছে, এই গোটা সংখ্যাটা কিন্তু আমাদের 11 দ্বারা ডিভিজিবল হবে না। আচ্ছা আমি আরেকটা সংখ্যা নিই, এটা তো হলো না, এমন একটা সংখ্যা নিই যেটা হবে 1 3 3 1, এই সংখ্যাটা। ঠিক আছে, এই সংখ্যাটা 11 দ্বারা ডিভিজিবল হবে কিনা একবার দেখব। আচ্ছা অড প্লেস ডিজিট মানে এই 1 আর 3, 1 প্লাস 3 করলে আমাদের হবে হচ্ছে 4, আর ইভেন প্লেস ডিজিট মানে হচ্ছে 3 প্লাস 1, তাহলে 3 প্লাস 1 করলে আমাদের হবে 4, এবং দুটোকে যদি সাবস্ট্রাক্ট করি তাহলে আমরা 0 পেয়ে যাবো। আর 0 হচ্ছে এমন একটা নাম্বার যেটাকে সব সংখ্যা দ্বারা ডিভিজিবল করা যায়। ঠিক আছে, তাই 11 দ্বারা ন্যাচারালি 0 ডিভিজিবল হবে, 0 ইজ ডিভিজিবল বাই 11, তাই আমরা বলতে পারি যে এই সংখ্যাটা কিন্তু 11 দ্বারা ডিভাইড করা যাবে। ঠিক আছে, তাহলে 11 এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে সাম অফ অড প্লেস ডিজিট আর সাম অফ ইভেন প্লেস ডিজিট, সেগুলো বার করব, বার করে যেটা বড় হবে সেটা থেকে ছোটটা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, বেশ। আচ্ছা এই তো গেল 11। এরপরে আমরা দেখব 12 এর ডিভিজিবিলিটি রুল। 12 এর ডিভিজিবিলিটি রুল দেখাটা খুবই ইজি। আমরা জানি যে 12 কে যদি আমি 12 এর যদি আমি এলসিএম করি, ঠিক আছে, তাহলে আমরা পাবো 2 ইন্টু 3 ইন্টু 2 এরকম। আচ্ছা বেটার হবে এটাকে এইভাবে লেখা 4 ইন্টু 3, 4 ইন্টু 3 লিখে দিই। ঠিক আছে, আমরা 12কে যদি ভাঙি তাহলে আমরা 4 ইন্টু 3 হিসাবে লিখতে পারি। ঠিক আছে, তার মানে কি বোঝাচ্ছে 12 দিয়ে ডিভিজিবল হবে সেই সংখ্যাগুলো যে সংখ্যাগুলো 4 আর 3 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, এবার 4 এর ডিভিজিবিলিটি রুল যেমন আছে সেইভাবে চেক করবো ওই সংখ্যাটাকে যে 4 দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা, আর ওই সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা সেটাও আমরা চেক করব। ঠিক আছে, যদি 4 আর 3 দুটো দ্বারাই ডিভিজিবল হয় তাহলে আমরা ইজিলি বলে দিতে পারি যে ওই সংখ্যাটা 12 দ্বারাও ডিভিজিবল হবে। ঠিক আছে, এবার একটা এক্সাম্পল অবশ্যই দিয়ে রাখি। একটা এক্সাম্পলের মধ্যে আমি 48 দিচ্ছি, খুবই ছোট একটা সংখ্যা নিয়ে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে, দেখো এই সংখ্যাটা কিন্তু 4 দ্বারা ডিভিজিবল হবে, এই সংখ্যাটা কিন্তু 4 দ্বারা ডিভিজিবল হবে, কারণ এটা এটা হচ্ছে 4 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, আর আচ্ছা একটু বড় সংখ্যা নিই, বেটার হবে আর একটু, 144। ঠিক আছে, এইখানে আমরা দেখব প্রথমে লাস্ট দুটো ডিজিট 4 দ্বারা ডিভিজিবল হচ্ছে, তাই গোটা ডিজিটটা 4 দ্বারা ডিভিজিবল। আর যদি আমরা যোগ করি 4 4 1 তাহলে 9 হবে, 9 ইজ 3 দ্বারা ডিভিজিবল,
তার মানে এই গোটা সংখ্যাটা 4 আর 3 দুটো দ্বারাই ডিভিজিবল হচ্ছে, তাই আমি বলতে পারি 144 কিন্তু 12 দ্বারা ডিভিজিবল হবে। দেখো এই পদ্ধতিতে আমরা কিন্তু ডিভাইড না করে খুব ইজিলি বলে দিতে পারবো যে ওই সংখ্যাটা ওই পার্টিকুলার সংখ্যা দ্বারা ডিভিজিবল হবে কি হবে না। ঠিক আছে, আমাদের ডিভাইড করেই দেখতে হবে না। আচ্ছা, এরপরে আমরা দেখব 13 এর ডিভিজিবিলিটি রুলটা একটু আলাদা। ঠিক আছে, ওই ঠিক 7 এর মতো, মানে 7 এর মতো না, ঠিক 7 এ যেমন খটোমটো ছিল ডিভিজিবিলিটি রুলটা, ঠিক তেমনি 13 এর ডিভিজিবিলিটি রুলটাও একটু খটোমটো টাইপের। ঠিক আছে, 13 ডিভিজিবিলিটি রুল হচ্ছে, আগে আমরা কোনো এক্সাম্পল নিয়ে নিই। ঠিক আছে, যেমন 7 এ আমি এক্সাম্পল নিয়ে দেখিয়েছি, তেমনি 13 এরটাও এক্সাম্পল নিয়ে দেখাবো আগে, তারপর ডিভিজিবিলিটি রুলটা লিখে দেবো। ঠিক আছে, সাপোজ আমি লিখলাম 585। ঠিক আছে, এই 585টা 13 দ্বারা ডিভিজিবল হবে কিনা সেটা আমরা দেখি। যেমন 7 এ আমরা ইউনিট ডিজিটটাকে চুজ করতাম, এখানেও আমরা কিন্তু ইউনিট ডিজিটটাকে চুজ করব। ইউনিট ডিজিট হচ্ছে আমাদের 5, কিন্তু 7 এ আমরা কি করতাম, 7 এ আমরা ইউনিট ডিজিটকে কিন্তু 2 দিয়ে গুণ করতাম। ঠিক আছে, এইখানে কিন্তু আমরা 2 দিয়ে গুণ করব না, এখানে গুণ করব হচ্ছে আমরা 4 দিয়ে। ঠিক আছে, 4 দিয়ে গুণ করব। এবার 4 দিয়ে গুণ করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 20। আর আমরা 7 এ কি করতাম, 7 এর ডিভিজিবিলিটি রুলে যেটা বেরোচ্ছিল সেটাকে আমরা মাইনাস করে দিতাম রিমেনিং সংখ্যাটা থেকে। ঠিক আছে, এখানে কিন্তু মাইনাস করব না, এখানে আমরা যোগ করব। ঠিক আছে, যোগ করলে হচ্ছে 78, আর আমরা জানি যে 78 13 6 78, তাই না? 13 6 78, তাই আমরা বলতে পারি কিন্তু 585 ইজ ডিভিজিবল বাই 13। ঠিক আছে, তাহলে এবার একটু ডিভিজিবিলিটি রুলটা লিখে নেওয়া যাক। মাল্টিপ্লাই ইউনিট ডিজিট by 4 and then add it with the remaining number। ঠিক আছে, যেমন ইউনিট ডিজিটটাকে 4 দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করে যেটা পাবো সেইটাকে আমরা রিমেনিং সংখ্যাটার সাথে অ্যাড করে দেবো। ঠিক আছে, বেশ, এবার একটু বড় সংখ্যা নিয়ে দেখা যাক, 5265। ঠিক আছে, এই সংখ্যাটা নিয়ে দেখা যাক। এই সংখ্যাটায় দেখো আমাদের ইউনিট ডিজিট কি আছে 5, তাহলে 5 এর সাথে 4 গুণ করলে কি হবে 20। এবার 20 আমরা কি করব, বাকিটার সাথে অ্যাড করে দেবো, তাহলে পাবো 6 4 5 546। ঠিক আছে, এবার 546 কে কিন্তু 546টা বেশ বড় হয়ে গেছে। ঠিক আছে, এটাকেও একটু ছোট করি, যেমন 7 এ আমি দুটো স্টেপে করেছিলাম তেমনি এটাকেও দুটো স্টেপে করা যেতে পারে। দেখো এখানে আমরা লাস্ট ডিজিটটা হচ্ছে 6। ঠিক আছে, 6 কে আমরা যদি আবার 4 দিয়ে গুণ করি 24 হবে। এবার 24 কে যদি আমি 54 এর সাথে যোগ করে দিই তাহলে 8 7 78। দেখো 78 চলে আসছে। আর আমরা জানি যে 13 6 the 78, তার মানে 78 is divisible by 13। সো আমরা কিন্তু বলতে পারি যে এই বড় সংখ্যাটা 5265 is divisible by 13। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে 14। ঠিক আছে, 14 এর ডিভিজিবিলিটি রুল। 14 এর ডিভিজিবিলিটি রুল কিছুই না, 14 হচ্ছে যদি কোনো সংখ্যা 2 এবং 7 দ্বারা ডিভিজিবল হয় তাহলে আমরা বলে দিতে পারি যে ওই সংখ্যাটা 14 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, আরেকবার রিপিট করছি, যদি কোনো সংখ্যা 2 এবং 7 এই দুটো দ্বারাই ডিভিজিবল হচ্ছে, ঠিক আছে, এমন কোনো সংখ্যা যেটা 2 দিয়েও ডিভিজিবল হচ্ছে এবং 7 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তখনই আমরা বলবো যে আমরা ওই সংখ্যাটাকে বলবো যে ওটা 14 দ্বারা ডিভিজিবল হচ্ছে। ঠিক আছে, যদি আমরা বলি 126, এই সংখ্যাটা আমার 14 দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা দেখি। ঠিক আছে, তা আমি কি বললাম এক্ষুনি, 14 দ্বারা ডিভিজিবল হচ্ছে সেই সংখ্যাটাকে বলবো তখনই যদি ইফ that number is divisible by
বোথ 2 অ্যান্ড 7। এবার এটা দেখেই তো বোঝা যাচ্ছে যে 2 দ্বারা ডিভিজিবল হবে, কারণ লাস্টে ইভেন নাম্বার আছে, ঠিক আছে। এবং বা ইভেন নাম্বারের কনসেপ্ট দিয়ে না বুঝে যদি আমি বলেছিলাম যে 2 এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে লাস্ট সংখ্যাটা যদি 2 দিয়ে ডিভিজিবল হয় তাহলে সেটা পুরো গোটাটা হচ্ছে 2 দিয়ে ডিভিজিবল হবে, ঠিক আছে। তো এইটা অবভিয়াসলি 2 দিয়ে ডিভিজিবল হবে, কারণ 6 ইজ ডিভিজিবল বাই 2, ঠিক আছে। এইবার 7 দিয়ে দেখি, তাহলে আমরা 7 এর ডিভিজিবিলিটি রুল কি করেছিলাম, লাস্ট সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করেছিলাম, হয়েছিল 12, 12 এর সাথে মাইনাস করে দিয়েছিলাম, ঠিক আছে। মানে যেটা পেয়েছিলাম সেটা রিমেইনিং নাম্বারটা থেকে বাদ দিয়ে দিয়েছিলাম, তাই তো। আমরা 7 এর ডিভিজিবিলিটি রুল এটাই করেছি। আর 0 পাচ্ছি আমরা, 0 তো ডিভিজিবল বাই 7, তাই আমি বলতে পারি ইজিলি যে এই গোটা সংখ্যাটাই কিন্তু 14 দ্বারা ডিভিজিবল, কারণ আমরা এটা প্রুফ করে দিলাম যে গোটা সংখ্যাটা 2 এবং 7 দুটো দ্বারাই ডিভিজিবল হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক একইভাবে 15টাও তাই লিখবো, ঠিক আছে। 15 সংখ্যাটা মানে সেই সমস্ত নাম্বার 15 দ্বারা ডিভিজিবল হবে যদি ওই নাম্বারটা 3 আর 5 দ্বারা ডিভিজিবল হয়, কারণ আমরা 15কে কিন্তু লিখতে পারি 3 ইন্টু 5, ঠিক আছে। যদি কোনো সংখ্যা 3 আর 5 দুটো দ্বারাই ডিভিজিবল হয় তাহলে আমি ইজিলি বলে দেবো যে ওই সংখ্যাটা কিন্তু 15 দ্বারা ডিভিজিবল, ঠিক আছে। তাহলে 15 দ্বারা ডিভিজিবল হচ্ছে কি হচ্ছে না এটা যদি চেক করতে বলে কখনো, তাহলে আমরা বলবো যে আমরা প্রথমে করব যে ওই সংখ্যাটা আমাদের 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে কি এবং 5 দ্বারা ডিভিজিবল হচ্ছে কি, এই দুটো জিনিস যদি চেক করে ফেলতে পারি এবং দুটো জিনিস যদি হোল্ড করে, দুটো জিনিস যদি হয়, ঠিক আছে, দুটো দ্বারাই ডিভিজিবল হয় যদি, তাহলে কিন্তু আমি ইজিলি বলে দিতে পারি যে এই ওই গোটা সংখ্যাটা কিন্তু 15 দ্বারা ডিভিজিবল হবে, ঠিক আছে। বেশ, আচ্ছা একটা এক্সাম্পল তো 75, ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, ঠিক আছে। 75 কে আমরা যদি দেখি 5 প্লাস 7 করি 12 হবে, 12 ইজ 3 দ্বারা ডিভিজিবল, তাই গোটা সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে, ঠিক আছে। আর এই সংখ্যাটা শেষে কি আছে, 5 আছে না, তাহলে শেষে 5 আছে মানে হচ্ছে এটা কিন্তু 5 দ্বারা ডিভিজিবল, ঠিক আছে। কারণ আমি বলেছিলাম যে সেই সংখ্যাটা একটা সংখ্যা 5 দ্বারা ডিভিজিবল তখনই হবে যদি সেই সংখ্যাটার শেষে 5 থাকে, ঠিক আছে। তাহলে 5 এবং 0 থাকে, ঠিক আছে, এখানে 5 আছে তাই এটা 5 দ্বারা ডিভিজিবল হবে, তাই আমি এটাকে বলতে পারি যে যেহেতু 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে এবং 5 দ্বারা ডিভিজিবল হচ্ছে, তাই আমি বলতে পারি যে এই সংখ্যাটা 15 দ্বারা ডিভিজিবল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি অলরেডি 16 এরটা বলে ফেলেছি, ঠিক আছে। দেখো তার একবার বলে দিচ্ছি, 16 মানে হচ্ছে আমরা 16 কে এক্সপ্রেস করতে পারি 2 টু দি পাওয়ার 4 আকারে, ঠিক আছে। তাহলে কোনো সংখ্যা যদি a b c d e f g h এরকম যদি কোনো সংখ্যা দেয়, ঠিক আছে, এবং যদি বলে যে এটা 16 দ্বারা ডিভিজিবল হবে কিনা সেটা চেক করে বলো, ঠিক আছে, তাহলে আমরা উইদাউট ডিভাইড না করে কিভাবে বলবো, আমরা চেক করবো যে লাস্ট 4টে ডিজিট যদি 4 দ্বারা ডিভিজিবল হয়, ঠিক আছে, তাহলেই কিন্তু গোটা সংখ্যাটা 16 দ্বারা ডিভিজিবল হবে। একটু ভুল বললাম, লাস্ট 4টে ডিজিট যদি 16 দ্বারা ডিভিজিবল হয় তাহলেই আমরা বলতে পারবো যে গোটা সংখ্যাটা 16 দ্বারা ডিভিজিবল হবে, ঠিক আছে। এই লাস্ট 4টে ডিজিট এইভাবে মনে রাখবে যে 16 কে আমরা 2 টু দি পাওয়ার 4 আকারে এক্সপ্রেস করতে পারছি, তাই লাস্ট 4টে ডিজিট যদি আমরা 16 দিয়ে ডিভিজিবল হয় তাহলে কিন্তু আমাদের পুরো গোটা সংখ্যাটাই কিন্তু 16 দ্বারা ডিভিজিবল হবে, ঠিক আছে। আচ্ছা, এইবারে আসি 17-এ, ঠিক আছে। 17টাও ঠিক ওই 7, 13 এদের মতো, ঠিক আছে। 17টা একটু খটোমটো টাইপের, ঠিক আছে। আচ্ছা, আগে আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই, তারপরে আমরা 17-এর ডিভিজিবিলিটি রুল নিয়ে আলোচনা করব, ঠিক আছে। সাপোজ আমি একটা নাম্বার নিলাম, সেটা হচ্ছে 4879, ঠিক আছে। 4879 হচ্ছে একটা নাম্বার, যে কোনো একটা নাম্বার চুজ করলাম। এবার আমি দেখবো যে 17-এর ডিভিজিবিলিটি রুল চেক করার জন্য কি কি করতে হয়। এখানেও আমি সিমিলারলি লাস্ট ডিজিটটাকে পিক আপ করবো, সেটা হচ্ছে 9, 9 এর সাথে আমরা 5 দিয়ে গুণ করব। 17-এর ক্ষেত্রে আমাদের 5 দিয়ে গুণ করতে হয়, 13-এর ক্ষেত্রে আমাদের 4 দিয়ে গুণ করতে হয়, 7-এর ক্ষেত্রে আমাদের 2 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। এখানে আমাদের কিন্তু 17-এর ক্ষেত্রে 5 দ্বারা গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি কি 45, ঠিক আছে। আমরা কিন্তু 5 দ্বারা গুণ করলে 45 পাচ্ছি। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই 45টাকে বাকি যে রেস্ট যে নাম্বারটা আছে সেটা থেকে বাদ দিয়ে দেবো, ঠিক আছে। আমরা 13-এর বেলায় কিন্তু যোগ করেছিলাম, ঠিক আছে, আর 17-এর বেলায় কিন্তু বাদ দিতে হবে, ঠিক আছে। বাদ দিয়ে আমরা দেখছি এখানে 3 আসছে, সরি 3 নয়,
2 আসবে, এখানে হবে 4 আর এখানে হবে 4। ঠিক আছে, তো এই সংখ্যাটা খুব বড় চলে এসেছে, তাই এটাকে আর একটু ছোট করা যাক। এটারও ইউনিট ডিজিট হচ্ছে 2, তাই 2 এর সাথে 5 দিয়ে গুণ করলাম, মানে 10। 44 এর থেকে রেস্ট যে নাম্বারটা আছে সেটা থেকে 10টাকে বাদ দিয়ে দিলাম, তাহলে পাবো কি 34। তাহলে 34 মানে কিন্তু 17 2 0 34 আমরা এটা জানি। ঠিক আছে, তাই ইজিলি আমরা বলে দিতে পারলাম যে এই গোটা সংখ্যাটা কিন্তু 17 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, তাই এই 17 এর ডিভিজিবিলিটি রুলটা হচ্ছে মাল্টিপ্লাই unit digit by 5 and then subtract it from the remaining number। ঠিক আছে, এটাই হচ্ছে 7 এর ডিভিজিবিলিটি রুল। ঠিক আছে, এবং যদি আমাদের বড় সংখ্যা বেরোয়, যেমন এখানে বড় সংখ্যা এসেছিল, তাহলে আবার এই পদ্ধতিটাই পারফর্ম করে আমি কিন্তু ওটাকে ছোট সংখ্যায় কনভার্ট করে নিলাম। ঠিক আছে, তাহলে এই পদ্ধতির দ্বারা আমরা বুঝতে পারবো যে এইগুলো যদি আমি চেক করি তাহলে বুঝতে পারবো যে 17 দ্বারা ডিভিজিবল হবে কি হবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে আসছে আমাদের 18। 18 এর ডিভিজিবিলিটি রুলটা আমরা কিন্তু 18 কে লিখতে পারি 2 into 9, অথবা আমি লিখতে পারি 6 into 3। ঠিক আছে, এই দুটোই লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা তো 18 কে যেহেতু 2 into 9 লেখা যায় এবং 6 into 3 ও লেখা যায়, তাহলে আমি ইজিলি বলতে পারি যে যদি কোনো সংখ্যা 2 এবং 9 এই দুটো দ্বারাই ডিভিজিবল হয়, তাহলে আমি ইজিলি বলবো যে ওই সংখ্যাটা কিন্তু 18 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, যদি কোনো সংখ্যা 6 এবং 3 এই দুটো দ্বারাই ডিভিজিবল হয়, তাহলে আমি বলবো যে ওই গোটা সংখ্যাটা কিন্তু 18 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, 18 এর ডিভিজিবিলিটি রুল খুবই ইজি। ঠিক আছে, 18টাকে নিয়ে অত বেশি আলোচনা করছি না। ঠিক আছে, 18 এর পরের সংখ্যাটা আসছি, যেটা হচ্ছে 19। ঠিক আছে, 19। ঠিক আছে, 19 হচ্ছে আবার সেই ওই 7 13 17 এদেরই মতো। ঠিক আছে, 19এরও ঠিক ওই ইউনিট ডিজিট চুজ করতে হবে, এবং ইউনিট ডিজিট চুজ করে ওই ইউনিট ডিজিটটাকে কিছু একটা দিয়ে গুণ করে, মানে 2 দিয়ে গুণ করতে হবে এখানে। ঠিক আছে, গুণ করে দেখতে হবে। আচ্ছা আমি প্রথমে একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল নিয়ে বাকিটা এবার করবো। ঠিক আছে, আচ্ছা 2 to 8 হচ্ছে যে কোনো একটা নাম্বার নিলাম। ঠিক আছে, আমি এবার দেখবো যে 19 দ্বারা ডিভিজিবল হয় কিনা। দেখো এখানেও আমরা চুজ করব ইউনিট ডিজিটকে এবং গুণ করব 2 দিয়ে, হয়ে গেল কি 16। ঠিক আছে, এইখানে কিন্তু আমরা আবার অ্যাড করব, হয়ে গেল 38 and 38 is divisible by 19। সো আমি বলতে পারি যে যে 2 to 8 is divisible by 19। ঠিক আছে, তাহলে এখানে ডিভিজিবিলিটি রুলটা কি হবে, মাল্টিপ্লাই দ্য unit digit by 2 and then add it with the remaining number। ব্যাস, এটার পরেই আমি বলে দেবো যে এটা করার পর যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা যদি 19 দিয়ে ডিভিজিবল হয়, ব্যাস তাহলেই আমরা বলতে পারবো যে ওই পুরো গোটা সংখ্যাটাই 19 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, বেশ ঠিক আছে। আচ্ছা আরেকটা আমি এক্সাম্পল নিই, একটু বড় দিকে নিই, এটা একটু বেশি ছোট হয়ে গেছে। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল নিই 1178। সাপোজ এই সংখ্যাটার দিকে তাকাই এবার। এই সংখ্যাটা আমাকে আবার কি করতে হবে না, ইউনিট ডিজিটটাকে চুজ করব, সেটাকে টুয়াইস করব, 16 হবে, রেস্ট নাম্বারটার থেকে সেটাকে যোগ করে দেবো, যোগ করে দিলে হবে 13 হাতে 1 3 133। ঠিক আছে, 133। এই 133টাও বড় হয়ে গেছে একটু, তাহলে এটাকেও একটু ছোট করি, আবার সেই একই জিনিসটাকে আবার পারফর্ম করব। ঠিক আছে, লাস্ট ডিজিটটাকে টুয়াইস করব, তাহলে হবে 6, 6টাকে যোগ করে দেবো, হবে 19। এবং আমরা জানি 19 ইজ ডিভিজিবল বাই 19। ঠিক আছে, তাই গোটা সংখ্যাটাই 19 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, তাহলে
সব থেকে বেশি খটোমটো, এটা একটু পরে বলছি আমি, ঠিক আছে। 19-এর পরে আসছি আমরা 20। আগে 20টা বলিনি, তারপর আমি ওই যেটা বলতে চাইছিলাম সেটা বলবো, ঠিক আছে। 20, যেহেতু আমি 20-কে 2 × 10 লিখতে পারি এবং 20-কে 4 × 5ও লিখতে পারি, ঠিক আছে, তাহলে আমি বলতে পারবো যে যদি কোনো সংখ্যা 4 এবং 5 দুটো দিয়ে ডিভিজিবল হয় তাহলে সেটা কিন্তু 20 দ্বারা ডিভিজিবল হবে। যদি কোনো সংখ্যা 2 আর 10 দুটো দ্বারাই ডিভিজিবল হয় তাহলে কিন্তু সেটা 20 দ্বারা ডিভিজিবল হবে, ঠিক আছে। সো 20টা খুব বেশি টাফ নয়, 20টা খুবই ইজি, ঠিক আছে। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম যে আমরা দেখলাম এখানে যে 7, 13, 17 আর 19, ঠিক আছে। 7, 13, 17 আর 19 এই চারটে প্রাইম নাম্বারের, ঠিক আছে, চারটে প্রাইম নাম্বারের মানে আমরা তো আজকে করছি 2 থেকে 20 অবধি, এই 2 থেকে 20 অবধি ডিভিজিবিলিটি রুলের এই চারটে প্রাইম নাম্বারগুলোর যে ডিভিজিবিলিটি রুল, ঠিক আছে, সেই ডিভিজিবিলিটি রুল কিন্তু একটু খটোমটো টাইপের। আমরা একবার একটু দেখে নেব যে 7-এর সময় কি করতাম। ইউনিট ডিজিট, একটু একটা কলম করে লিখবো আমি, এটা হচ্ছে ইউনিট ডিজিট। আমরা করতাম 7-এর সময় ইউনিট ডিজিটটাকে 2 দিয়ে গুণ করতাম, গুণ করে রেস্ট নাম্বারটা থেকে মানে যেটা পড়ে আছে, বাকি যেটা পড়ে আছে সেটা থেকে বাদ দিয়ে দেখতাম যে যে সংখ্যাটা পাচ্ছি সেই সংখ্যাটা 7 দ্বারা ডিভিজিবল হচ্ছে কি হচ্ছে না। যদি বড় সংখ্যা হয় সেই একই জিনিসটা আবার দ্বিতীয়বার করে পারফর্ম করতাম, ঠিক আছে, করে আমরা ছোট সংখ্যায় নিয়ে গিয়ে দেখতাম যে 7 দ্বারা ডিভিজিবল হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। তা এবার 13-এর সময় আমরা কিন্তু করেছি 4 দিয়ে গুণ করেছি এবং তারপর অ্যাড করেছি, এখানে আমরা মাইনাস করেছি, ঠিক আছে। 17-এর সময় আমরা করেছি 5 দিয়ে গুণ তারপর মাইনাস, ঠিক আছে। 19-এর সময় আমরা করেছি 2 দিয়ে গুণ এবং তারপর যেটা পাবো সেটার সাথে ইউনিট ডিজিট হচ্ছে 2 দিয়ে গুণ আর যেটা পাবো সেটার সাথে রিমেনিং সংখ্যা যোগ, ঠিক আছে। আমরা এতক্ষণ ধরে এইভাবেই, ঠিক আছে, প্রাইম সংখ্যাগুলো একটু মানে এটাতে একটু খটোমটো ছিল তাই এইগুলো একটু সামারাইজ করে বলে দিলাম আর কি ছোটভাবে, ঠিক আছে। আচ্ছা, তা এই হচ্ছে আমাদের ডিভিজিবিলিটি রুল। এই ডিভিজিবিলিটি রুলের সাহায্যে আমরা অনেক বড় বড় ডিভাইড খুব ইজিলি খুব কুইকলি বলে দিতে পারবো যে বড় বড় সংখ্যাগুলো এই ছোট ছোট সংখ্যা দ্বারা ডিভিজিবল হবে কি হবে না, ঠিক আছে। আপাতত সবার 2 থেকে 20 অবধি দরকার হয়, এরপরে কিন্তু খুব একটা দরকার পড়ে না। তাই এর পরেরও অবশ্য ডিভিজিবিলিটি রুল আছে, ঠিক আছে। হ্যাঁ, মানে ডিভিজিবিলিটি রুল প্রত্যেকটা সংখ্যারই আছে, ঠিক আছে, কিন্তু বাকিগুলোর দরকার পড়ে না। আপাতত এইগুলোই খুব একটু দরকার পড়ে, ঠিক আছে। বেশ, তাহলে এই ডিভিজিবিলিটি রুল হচ্ছে সেই যেটার দ্বারা আমরা কিন্তু একটা সংখ্যাও ডিভাইড না করে আমরা ইজিলি বলে দিতে পারবো যে ওই সংখ্যাটা দ্বারা ডিভিজিবল হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। তাহলে আজকে এই কনসেপ্টটাই জানা হলো, ঠিক আছে। এর পরের দিন বা এরপরে আমি আবার আসবো কোনো নতুন কোনো কনসেপ্ট নিয়ে, ঠিক আছে। যদি এই বিষয়ে কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।